প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বেঙ্গল নিউজ 24.com লাইভে। আপনারা জানেন বাংলাদেশে আ অনির্বাচিত একটি আ সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এনজিও ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সারা দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিনই আমরা কোনো না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির একটা আ পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেশে চলমান এইসব নৈরাজ্যের বিষয়ে কথা বলব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। জি। আজকে আমরা ১ম এই কথা বলবো, আপনারা জানেন চট্টগ্রামে আজকে একটি খুব অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে একজন আইনজীবী প্রাণ হারিয়েছেন। আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং একজন হিন্দু সম্প্রদায়ের নেতাকে গ্রেপ্তারের পরে আসলে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সাদ্দাম হোসেন, নিশ্চয়ই আপনি দেশের এই চলমান পরিস্থিতিগুলো খেয়াল করছেন এবং চট্টগ্রামের যে ঘটনাটি, এই ঘটনার পেছনেও সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্রের আভাস দিয়েছেন এবং মূলত এই ষড়যন্ত্রকারী হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদেরকেই তারা চিহ্নিত করার আকারে ইঙ্গিতে বলেছেন। তো এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আমরা যখন এই লাইভটিতে আছি ঠিক সেই মুহূর্তেই কিন্তু গোটা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপর এক ধরনের সহিংসতা পরিচালনা করা হচ্ছে, আক্রমণ পরিচালনা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট, ধ্বংসযজ্ঞ, আগুন দেয়া এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং গতকালকেও যদি আপনি ঢাকা শহরের অবস্থা দেখেন, তারা ঘোষণা করে সুপার সানডে, মেগা মানডে এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফাইট ক্লাবে পরিণত করে এক ধরনের গোটা বাংলাদেশেই যে এক ধরনের ললেসনেস অবস্থার মধ্যে রয়েছে, এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা সবকিছুই যে ভেঙে পড়েছে তার প্রমাণ কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি। এবং আজকেও যখন ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি জবরদখলকারী সরকার যখন ক্ষমতা দখল করলো, তারপরেই কিন্তু এই যে সহিংসতাগুলো ঘটছে, এটি তো ঘটছেই। এর বাইরে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে। তার একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে, তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তার মর্যাদা রয়েছে, সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে। সেটিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়ে তার ধর্মীয় পরিচয়ের কারণে তার উপর আক্রমণ করা হচ্ছে, তার ব্যবসা-বাণিজ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে তার উপরে। এবং ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে গ্রামের পর গ্রাম সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে কিন্তু নির্বিচারে আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এটিকে কিন্তু এক হচ্ছে যে এই সরকার চারপাশে রেডিক্যাল গোষ্ঠী দ্বারা আবৃত, যারা বিভিন্ন ধর্মপন্থী উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা এই সরকারকে ডিক্টেট করছে। এবং এই সরকারের, এই জবরদখলকারী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু তার বক্তৃতা, বিবৃতি এবং তার যে যেভাবে তিনি এই ক্ষমতা জবরদখলকারী ক্ষমতা পরিচালনা করছেন, সেখানে তিনি এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছেন, এক ধরনের ব্লেসিং তিনি দিচ্ছেন। তিনি যখন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে, সনাতন ধর্মাবলম্বীদের উপর তিনি যখন আক্রমণ পরিচালনা করা হচ্ছে, তিনি বলছেন যে এটি কমিউনাল কারণে নয়, এটি পলিটিক্যাল কারণে। মানে শুধুমাত্র একটি রাজনৈতিক পরিচয়, সেটিকে তিনি মুখ্য করে নিয়ে এসে এটিকে, এই বিষয়টিকে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে, এটিকে এক ধরনের তিনি আড়াল করার চেষ্টা করছেন। এবং আজকে দেখুন যে চিন্ময় কৃষ্ণ, আমাদের বিশেষ করে মাইনরিটি রাইটস নিয়ে যিনি প্রতিনিয়ত কথা বলছেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন, সংগঠিত করার কথা বলছেন, সংবিধানের অঙ্গীকারের কথা বলছেন এবং সমতা এবং ন্যায্যতার কথাই কিন্তু তিনি প্রত্যেক মুহূর্তে বলছেন। গতকালকেও রংপুরের বিভাগীয় সমাবেশে আমরা তার বক্তৃতা দেখেছি এবং সে প্রত্যেকটি বিভাগীয় সমাবেশে শান্তিপূর্ণভাবে শুধুমাত্র তার নাগরিক অধিকার, তার মানবিক মর্যাদা এবং রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা, সেটি নিশ্চিত, ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা, সেটি নিশ্চিত করার জন্য তিনি কথা বলছেন। এবং গতকালকে তার উপরে এই জবরদখলকারী সরকার বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে, আজকে তার জামিন দেয়নি এবং পরবর্তী প্রেক্ষাপটে আজকে এই পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা নিজেরাই তৈরি করছে। প্রথম কথা হচ্ছে যে যারা সনাতন ধর্মাবলম্বী, এটি যেন তাদের একমাত্র অপরাধ, এই সরকারের দৃষ্টিভঙ্গিটি হচ্ছে এরকম। এবং এই সরকার এমন একটি বার্তা দিচ্ছে যে তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের নয়। আরেকটি বার্তা দিচ্ছে যে যারা এই ঘটনাগুলো ঘটছে, সেটিকেও এক ধরনের বৈধতা, এক ধরনের সামাজিক বৈধতা উৎপাদনের তারা কিন্তু চেষ্টা করছে। সরকার এবং সরকারের সমর্থকদের দিক থেকে তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো দেশে একটি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করা, এই চেষ্টার জন্যই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দিচ্ছে। দাঙ্গা পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা খুনি, তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে।
এবং তারা যে খুনি সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছে, যখন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো, যেখানে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে, সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে যে ইন্ডেমনিটি দেয়, যে এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তখনই তো প্রমাণিত হয় যে এটি এই এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে, এই সহিংসতার সঙ্গে, এই খুনের সঙ্গে আসলে কারা সম্পৃক্ত রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলোর বিচার যে করা যাবে না, কোনো ধরনের আদালতে প্রশ্ন তোলা যাবে না, সেটা তো দূরের কথা, আমাদের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার চলাকালীন সময়ে একটি দেশে যে ধরনের সহিংসতা ঘটে তার চেয়ে বেশি ঘটেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন আজকে মৃত্যু শিকার হয়েছে সেই পরিসংখ্যান দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু এই সরকারের নেই। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাণ্ডবকারীদের হাতে নিহত হয়েছে, তাদের বিচারও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে কই থেকে? তাদের যে তারা যে মৃত্যুর শিকার হয়েছে সেই মৃত্যুর বিচারও কিন্তু এই সরকার না করে দিয়েছে, আইনগতভাবেই সেই দরজাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং প্রতি মুহূর্তে একটি যে রাষ্ট্রের থাকে নাগরিকদের সঙ্গে চুক্তি, আজকে একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, বেআইনি একটা এনজিওগ্রাম সরকার, এসব তো রয়েছে, একটি ব্যর্থ সরকার এবং একটি পাপেট গভর্নমেন্ট চলছে, সেসব তো রয়েছে। কিন্তু এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা কাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে? যারা রেডিক্যাল গোষ্ঠী, যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত, যারা বাংলাদেশের সংবিধান, একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, সেই সব দিয়েই কিন্তু আজকে যমুনা সেই সব, সেখান থেকেই কিন্তু আজকে সচিবালয়, সেখান থেকে কিন্তু এই ডক্টর ইউনূসের অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে। রেডিক্যালদের দ্বারা আবৃত হয়ে তারা, যাদের রাষ্ট্রীয় দর্শনই হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে, নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবেই জনগণকে সেকেন্ড ক্লাস সিটিজেনকে একটি ধর্মীয় পরিচয়ের কারণে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিগণিত করে দেওয়া। শুধুমাত্র কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নয়, পাহাড়ে যারা জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আক্রমণের শিকার হচ্ছে, লিঙ্গীয় পরিচয়ের কারণে আক্রমণের শিকার হচ্ছে নারীরা। একজন নারী শুধুমাত্র তার লিঙ্গীয় পরিচয়ের কারণে তার আজকে এক ধরনের মোরাল পুলিশিং এর শিকার সে হচ্ছে, এবং এক ধরনের সামাজিক পরিবেশ, এক ধরনের পুলিশিং তৈরি করা হচ্ছে, যেখানে সে কি পড়বে, কি বলবে, না কি করবে, সে ধরনের কিন্তু ডিকটেট করে দেওয়ার প্রবণতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। তো গোটা বাংলাদেশে আসলে আজকে মৌলিক মানবাধিকার কুক্ষিগত করে রাখা হয়েছে, একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে, মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা সেখানে নেই, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, এবং অর্থনীতি যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা চলবে সেই ব্যবস্থাটাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে বলে আমি মনে করি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বলছে যে আওয়ামী লীগের আমলে তাদের ঘরবাড়ি দখল, তাদের উপরে হামলা, এই ঘটনাগুলো ছিল। তো কি বলবেন? না, আজকে যেটি করা হচ্ছে যে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা আজকে যেটি হচ্ছে, এটি স্টেট স্পন্সর, সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করা হচ্ছে। এবং এই যারা ক্ষমতা দখল করে রয়েছে তারা, তাদের সঙ্গে যারা এই তাদের যে সরকারি বাহিনী, তারা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, এই ফ্যাসিস্ট সরকারের, এই অগণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিকতাকে সেফটি দেওয়ার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, তারাই কিন্তু আজকে এই সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। তারাই এক ধরনের সেইভাবে বক্তৃতা, বিবৃতি, কর্মসূচি নির্ধারণ করা, বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেয়া, সেটি তারা করছে। এবং আওয়ামী লীগ সরকার তো সাংবিধানিকভাবেই আমাদের সকল নাগরিকের মর্যাদা তৈরি করা, একটি অসাম্প্রদায়িক পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা তৈরি করা এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ, এটি তো আওয়ামী লীগ সরকারের ঘোষিত লক্ষ্যই। সে কারণে কিন্তু এই যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছে তাদের বিভিন্ন ধরনের সহিংস তাণ্ডব, তাদের হুমকি ধামকি, তাদের বিভিন্ন ধরনের তৎপরতা, সবকিছুকে কিন্তু সাফল্যের সঙ্গে সরকার মোকাবেলা করতে পেরেছে। মৌলবাদ প্রতিরোধ করার ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্ব বৈশ্বিকভাবেই একটি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে ছিল। এবং আমাদের সে সময় সনাতন ধর্মাবলম্বীদের উপরে যেসব ঘটনা ঘটেছে সেটির সঙ্গেও কিন্তু আজকে এই মৌলবাদী গোষ্ঠীটির নানা সম্পৃক্ততা সরকারি বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান, আন্তর্জাতিক প্রতিবেদন প্রত্যেকটিতে কিন্তু এসেছে। এবং তারা তখন যে সহিংসতামূলক পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা নিত, আজকে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়ভাবে এই নিগ্রহ এবং সন্ত্রাসের ঘটনাগুলো ঘটাচ্ছে।
আচ্ছা, একটা জিনিস দেখবেন যে গত বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার। এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে আরেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই মুহূর্তে সরকারের উপরে খুব বড় প্রভাব রাখে, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এর পেছনে ছাত্রলীগের একটা ইন্ধন আছে এবং তারা এইটা সংবাদ সম্মেলন করেও বলেছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, এইটার পেছনে আসলে ছাত্রলীগের কি ভূমিকা আছে? আপনারা আসলেই উস্কানি দিচ্ছেন কিনা? বা এই নৈরাজ্যের পেছনে কি কারণ আছে বলে একজন ছাত্রনেতা হিসেবে আপনি মনে করেন? একটি হচ্ছে যে এই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি তো সরকারের একটি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। সরকারকে ডিক্টেট করা বিভিন্ন ধরনের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নিধনযোগ্য কর্মসূচি পরিচালনা করা, কিভাবে হত্যা করা হবে সেটি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়া, এরাই কিন্তু আজকে এখানে এই তথাকথিত প্ল্যাটফর্মটিতে রয়েছে। এবং শিক্ষা ব্যবস্থার যে পরিণতি এই সরকার করেছে, এটি বাংলাদেশের অভিভাবকেরা, আমাদের বাবা মায়েরা এক ধরনের উদ্বেগের মধ্যে কিন্তু রয়েছে। এই এই চাকরির ইস্যু, কোটা চাকরির, সরকারি চাকরিতে কোটা নিয়োগের প্রক্রিয়াকে যে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনকে শিক্ষার্থীদের যে ব্যবহার করা হয়েছে, শিক্ষার্থীদের উপর লাশের উপর ভর করে 100টি লাশ পড়েছে, একজন উপদেষ্টা হয়েছে, 1000টি লাশ পড়েছে, একজন প্রধান উপদেষ্টা হয়েছে। এই তো এদের মূল লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের শিক্ষা কিংবা শিক্ষার্থীদের চাকরি কোনোটিই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল না। সেটির প্রমাণ কিন্তু আজকে আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই সরকারের কাছে আপনি কি বা আশা করবেন? যেই সরকার ন্যূনতম এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি যেই সরকারের নেই, সেই সরকার তো আমাদের আন্ডার মেট্রিক সরকার, যদি আমরা সাফল্যের নিরিখে যদি বলি, এই সরকার এইচএসসি পরীক্ষা নিতে পারছে না। এই সরকার বিসিএস নিয়ে কি ধরনের টাল ভাঙা শুরু করেছে, 32 বছরের নিয়ম করছে, এদিকে একজন শিক্ষার্থী কতবার বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে সেটিকে এক ধরনের তারা নিয়মে বেঁধে দিচ্ছে, 3 বার 4 বার। তার মানে চাকরির সুযোগটি কিন্তু শিক্ষার্থীদের আরো সংকুচিত করা হচ্ছে। 44তম বিসিএস এ একজন মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে, আবার তারা ঘোষণা দিয়েছে নতুন করে তারা মৌখিক পরীক্ষা নিবে। 45তম বিসিএস এর পরীক্ষার দীর্ঘসূত্রিতা বাড়ানোর জন্য তারা কি করেছে, সেটি তারা আবার তৃতীয় পরীক্ষকের কাছে যেন ফলাফল পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন করা হয় সেটি বলছি। 46তম বিসিএস এ আপনি অবাক হবেন যে 46তম বিসিএস এ যারা উত্তীর্ণ হয়েছে, এরপরে আরো যারা ছিল, আরো অধিক সংখ্যক যারা উত্তীর্ণ হয়নি তাদেরকে নতুন করে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। যারা উত্তীর্ণ হননি তাদেরকেও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য, লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই সরকার তো এভাবেই পরিচালনা করছে। এবং আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 2-3 মাস তো কোনো ধরনের শিক্ষা কার্যক্রমই চলেনি। আর বাংলাদেশ ছাত্রলীগের কর্মকাণ্ডের কথা যদি বলি, উঠতে বসতে ফ্যাসিস্ট দমন করা, মৌলিক মানবাধিকার, এই সব কথা বলতে বলতে যারা প্রত্যেক মুহূর্ত দিনাতিপাত করতো, আজকে তারা সরকার এই অবৈধ সরকার নিষেধাজ্ঞা দিয়ে একটি ছাত্র সংগঠনকে এটি নিষিদ্ধ করেছে। তো তারা কোথায় বিশ্বাস করে মৌলিক মানবাধিকারে, গণতন্ত্রে, বাক স্বাধীনতায়, কোথায় তারা বিশ্বাস করে? এবং গোটা পৃথিবীর কাছে আমরা যে দৃষ্টান্তটি নিয়ে আসতে চাই, আজকে আমরা সহিংসতার কথা বললে আফগানিস্তান, ফিলিস্তিন কিংবা অন্যান্য জায়গায় কথা বলি, সেখানকার শিশুরা, ছেলেমেয়েরা কি ধরনের বিপর্যয়ের মধ্যে রয়েছে। হসপিটাল, ছেলেমেয়েরা হসপিটালে বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। বাংলাদেশের এই মুহূর্তে শিক্ষার অধিকারের কথা যদি বলি, ঠিক এই মুহূর্তে বাংলাদেশে 1 লক্ষের অধিক শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। 5 লক্ষ থেকে 10 লক্ষ শিক্ষার্থী রয়েছে যারা নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র একটি তার রাজনৈতিক, তার যে ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে, ফ্রিডম অফ পলিটিক্যাল রাইট রয়েছে, সেটির কারণে তাকে তার শিক্ষার অধিকার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিক্ষকদের উপরে, একজন শিক্ষক আজকে এই আমাদের স্বাধীনতার পরবর্তী সময় থেকে কখনো হয়নি যে একজন শিক্ষক তার রাজনৈতিক বিশ্বাসের কারণে, একজন শিক্ষক তার মতামতের কারণে তিনি আজকে ক্লাস পরীক্ষা নিতে পারছেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন তথাকথিত শান্তিতে নোবেল জয়ী ক্ষমতা দখল করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই আজকে উপদেষ্টা পরিষদে রয়েছেন। সেখানে সেই বিশ্ববিদ্যালয়ে আজকে 300 থেকে 400 শিক্ষক ক্লাস পরীক্ষা, কোনো ধরনের তার কোনো একাডেমিক ফ্রিডম নেই, সেখানে কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। গোটা বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এটি। মেডিকেল কলেজগুলোতে আমাদের ছেলেমেয়েরা, সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করে, আমাদের পরবর্তীতে দেশ এবং জাতির সেবায় নিয়োজিত হয়। সেখানে 5-6 বছর গেছে, লেখাপড়া শেষ করেছে, ইন্টার্নশিপ যাচ্ছে। প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে 70 থেকে 100 জন করে শিক্ষার্থীর হয় ছাত্রত্ব বাতিল করা হয়েছে, না হলে এদেরকে 5 বছর মেয়াদী শাস্তি, 10 বছর মেয়াদী শাস্তি, বহিষ্কার, এসবের আওতায় নিয়ে কি অপরাধ তারা করেছে।
এই এই হচ্ছে গোটা বাংলাদেশে আজকে কিন্তু যে ন্যূনতম শিক্ষার অধিকার হোক, মৌলিক অধিকার হোক, মানবাধিকার হোক, সবকিছুকে কিন্তু কুক্ষিগত করা হয়েছে। এবং আমাদের যে মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল গণতন্ত্র, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল সমতা, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল যে আমরা একটি ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধে এই দেশকে আমরা গড়ে তুলবো, সেটিকে আজকে কিন্তু একবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিবির, ছাত্রদল এবং কয়েকটি ইসলামী ছাত্র সংগঠন মিলে আহ জাতীয় সংহতি সপ্তাহ, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করেছে। এই নৈরাজ্যকর সারা দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো জুড়ে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেগুলো সামাল দেওয়ার জন্য। তো কি মনে হয় তাদের এই যে উদ্যোগে বা বাংলাদেশের এই ছাত্র সমাজের মধ্যে তাদের সাম্প্রতিক যে পরিস্থিতিগুলো আমরা সামনে দেখেছি, এই শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে তাদের এই সংহতি সপ্তাহ কতটুকু সফল হবে মনে হয় আপনার কাছে? কিন্তু শিয়ালের কাছে মুরগির নিরাপত্তা নিশ্চিত করার মতো যারা নৈরাজ্য তৈরি করছে তারা আজকে নৈরাজ্য ঠেকানোর দায়িত্ব গ্রহণ করেছে। তাদের তারা এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে এক হচ্ছে যে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মীদের নৃশংসতা পরিচালনা করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে গোটা বাংলাদেশের ভাস্কর্য, সনাতন ধর্মাবলম্বীদের উপরে আঘাত, সবকিছু এই প্ল্যাটফর্ম থেকে ব্যবহার করে করা হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে কি হচ্ছে, গতকালকেই তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢাকা শহর থেকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের ফাইট ক্লাবে পরিণত হয়েছিল। এবং যে শিক্ষকদেরকে আমরা সবসময় সম্মান করি, 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আজকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি আজকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করি যে এই আজকে গোটা বাংলাদেশের শিক্ষকেরা যে দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন। আজকে বিভিন্ন সরকারি স্কুল, বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকেরা শুধু তাদেরকে কিভাবে লাঞ্ছনা দিয়ে, কিভাবে অপমান করে, গঞ্জনা সহ্য করে তাদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সবখানেই আমাদের শিক্ষকদের কিভাবে বিতাড়িত করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের উপরে যে জুলুমশাহী তারা চাপিয়ে দিয়েছে, আমি ছাত্রলীগের কর্মী হিসেবে আজকে আমরা বরং শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করি যে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা হয়তো আরো যে প্রতিবাদী প্রতিরোধী ভূমিকায় থাকা প্রয়োজন ছিল, এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল, সেটি হয়তো আমরা প্রত্যাশিত মাত্রায় করতে পারিনি। যে কারণে আজকে সকল শিক্ষকের কাছে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা আজকে ক্ষমা প্রার্থনা করি। এবং একই সঙ্গে আমরা শপথ নিচ্ছি যে যারা আমাদের এই শিক্ষকদের সঙ্গে, যারা শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, আমার সাধারণ শিক্ষার্থীদের যারা শিক্ষার অধিকারকে যারা ক্ষুণ্ণ করেছে, এবং শিক্ষার্থীদের লাশের উপর কামিয়াব হয়ে যারা আজকে ক্ষমতা জবরদখল করে ক্ষমতায় বসেছে এবং তারাই বলেছে যে শিক্ষার্থী হত্যার বিচার করা যাবে না, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিরোধ গড়ে তুলব। এটি বাংলাদেশ ছাত্রলীগের শপথ। আপনি খেয়াল করবেন যে সরকারের গুরুত্বপূর্ণ একাধিক উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সম্পৃক্ত একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এদের পক্ষ থেকে একাধিকবার দাবি করা হয়েছে যে তাদের আরেকটি আসলে দ্বিতীয় বিপ্লব বলছে তারা, তাদের একটা সশস্ত্র বিপ্লব বা সশস্ত্র যুদ্ধের তাদের একটা প্রস্তুতি আছে। তো এই ধরনের পরিস্থিতি যদি আসলেই বাংলাদেশের সামনে আসে এবং ছাত্রলীগ তো ইতিমধ্যেই ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে, তো যদি আসলেই তারা সশস্ত্র বিপ্লবের যে প্রস্তুতি বা তারা যে বলছে এবং এটি যদি শুরু হয়, সেই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে বা ছাত্রলীগের আসলে প্রস্তুতি কি এই বাংলাদেশকে রক্ষায়, তাদের আসলে কি প্রথম প্রস্তুতি? কথা হচ্ছে যে এই বিপ্লব, অভ্যুত্থান, এ ধরনের বড় বড় শব্দ যারা উচ্চারণ করছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড করার পরে 15 আগস্টের পরে যারা হত্যাকারী ছিল তারাও এই ধরনের বিপ্লব, এই অভ্যুত্থান, এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছে। ইতিহাসে তাদের পরিণতি কি হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, সেটি কিন্তু আমরা জানি। আজকেও তো এই বড় বড় শব্দগুলো ব্যবহার তারা করছে এবং এটি নতুনই বাকি। এই জুলাই আগস্ট সময়ে এই সহিংসতাকে উস্কে দেয়া, এই জুলাই আগস্ট সময়ে আমরা কিভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা এক ধরনের পরিকল্পিতভাবে এবং সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে, আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দায় চাপিয়ে দিয়ে কিভাবে তারা হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এটি তো প্রত্যেক মুহূর্তে প্রমাণিত হচ্ছে। যাদেরকে শহীদ বানিয়েছে তারা, সেই শহীদগুলো আজকে অনেকেই ফিরে আসছে। আজকে বারান্দায়, ছাদে যারা ছোট ছোট বাচ্চারা ছিল, মিছিল তারা করছে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, সেখানে পুলিশ উপস্থিত নেই, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কেউ উপস্থিত নেই, সেখানে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তো এই বিষয়গুলো এবং শেখ হাসিনা সরকার সেটি নিরপেক্ষ বিচার বিভাগ তদন্ত গঠন করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল। সেই
সেই সেই বিচারিক প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েই কিন্তু তারা এই সত্যিকারের ঘটনাগুলো যেটি উন্মোচন হতো সেটি কিন্তু তারা সেই দ্বারটি তারা উন্মোচন করে দিয়েছে। কারণ তারা জানেন যে সত্যি যদি উন্মোচিত হয় তাহলে তারা যে দায়ী সেটি ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে, সেটি আরো দিনের আলোর মতোই প্রকাশিত হয়ে যেত। এবং এই প্রস্তুতির বাকি আছে। আজকে তো তারা বলছে, তারা যারা এই সমন্বয়ক, যারা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত, যারা আন্দোলনের মুখপাত্রের ভূমিকা পালন করেছে, তারা এক একজন কি বলছে যে 5 আগস্ট সরকার পতন না হলে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিত, সে ধরনের প্রস্তুতি তাদের ছিল। তারা বলছে যে যদি থানায় লুট না করা হতো, পুলিশদের উপরে যদি আক্রমণ না করা হতো, তাহলে এই বিপ্লব সফল হতো না। তারা বলছে যে যদি সরকারি সম্পত্তির উপর যদি আঘাত না করা হতো, মানুষের জানমালের উপর যদি এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি না করা হতো, তাহলে এই আন্দোলন, এই বিপ্লব তাদের সফল হতো না। তো তারা তো এটাই ছিল তাদের পরিকল্পনা, এই সহিংসতার মাধ্যমে সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে এক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে তারা জবরদখল করে এই ক্ষমতা দখল করবে পেছনের দরজা দিয়ে, সেটি তো তাদের মূল লক্ষ্য ছিল। এবং সেই লক্ষ্যেই তো তারা আজকে তারা সে সময়ে তো করেছেই, সেটির মাধ্যমে তারা তাদের প্ল্যান বাস্তবায়ন করেছে। আজকেও তাদের এই যে অগণতান্ত্রিক ক্ষমতা, এই ম্যান্ডেটবিহীন ক্ষমতা, এই জনগণের কাছে দায়বদ্ধতাবিহীন ক্ষমতা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা সহিংসতার আশ্রয় নেবে, এটিও তো তারা প্রত্যেক মুহূর্তে প্রমাণ করছে। এবং এটি নতুন করে বিপ্লবের প্রস্তুতি তারা কি গ্রহণ করবে? 5 আগস্টের আগে তো করেছেই। 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে গোটা দেশব্যাপী এমন কোন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী হয়তো নেই যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি। আজকে যে মামলা কিংবা অজ্ঞাত মামলার আসামি নয়, যে হয়তো নিজের বাড়িতে রয়েছে, এই বাস্তবতা তো দূরের কথা। গোটা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর কিন্তু আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বকীয়তা, ভাস্কর্য, ধানমন্ডি 32 নম্বর, সবখানেই তো আক্রমণ পরিচালনা করা হয়েছে। যারা এই অসভ্য কাজগুলো করছে, যারা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলোর সঙ্গে জড়িত রয়েছে, যারা এই ধরনের সংঘবদ্ধ ক্রিমিনাল অফেন্স সঙ্গে যারা জড়িত রয়েছে, তারাই তো আজকে ক্ষমতায় রয়েছে। তারা তো সহিংসতা আগামী দিনেও চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা সচেতন থাকব। বাংলাদেশ ছাত্রলীগ আমরা অবশ্যই আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আজকে যতই জুলুমশাহীর মধ্যে থাকুক, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার যতই তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, সমস্ত কারাগার যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেখায়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, সাধারণ শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের শক্তির উপর ভর করি এদেশের মানুষের উপর আমরা যে যুগে যুগে আমাদের ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করেছি, আগামী দিনে ওই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করে আগামী দিনে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করেই বাংলাদেশ ছাত্রলীগ তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে মনে করি। এবার একটু ছাত্রলীগের সাংগঠনিক বিষয়ে আসি। তৃণমূলের সারা দেশে এখন বাংলাদেশে তৃণমূল ছাত্রলীগের যে নেতাকর্মীরা এখনো বাংলাদেশে আছেন, বিভিন্ন কর্মকাণ্ডে করার চেষ্টা করছেন, তাদের মধ্যে এক ধরনের একটা হতাশা কাজ করছে। তাদের সঙ্গে তাদেরকে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা জানানো, খোঁজ খবর রাখা, বা এই যে একটা প্রতিকূল সময় তারা হয়তো হামলার শিকার হচ্ছেন, মামলার শিকার হচ্ছেন, জেলে যাচ্ছেন, তাদের খোঁজ খবর রাখার মতো কেন্দ্রীয় নেতাদেরকে আসলে তারা খুঁজে পাচ্ছেন না, যোগাযোগ করতে পারছেন না। তো এই যে এক ধরনের হতাশা, তৃণমূলের সঙ্গে আসলে আপনারা তৃণমূলের নেতাকর্মীদেরকে টেক কেয়ার করার জন্য আসলে আপনাদের দিক থেকে যথাযথ উদ্যোগ আছে কিনা, বা এই যে হতাশা, এই হতাশার কারণ কি মনে করেন? আপনাদের উপরেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা ক্ষোভ দেখতে পাই যে ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ জানাচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার একটা বক্তব্য জানতে চাচ্ছি। তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ এবং হতাশা রয়েছে এটি সঠিক এবং বিশেষ করে এই প্রতিকূল, এই ঝঞ্ঝামুখর পরিবেশে আমাদের নেতাকর্মীরা যে ধরনের সন্ত্রস্ত অবস্থার মধ্যে রয়েছে, ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, জীবন, স্বাভাবিক একাডেমিক ক্যারিয়ার, স্বাভাবিক পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছু যেখানে হুমকির মুখে পড়েছে, আমরা তো অবশ্যই আমাদের সহযোদ্ধাদের পাশে প্রত্যাশিতভাবে আমাদের ভূমিকা পালন করতে পারিনি। ভাই হয়ে, সহযোদ্ধা হয়ে তাদের পাশে যেভাবে থাকা প্রয়োজন ছিল, এখনো তো আমরা পরিপূর্ণ মাত্রায় সেটি পারছি না। এবং শুধুমাত্র তাই নয়, আমাদের যে যে নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়েছে, আমাদের স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়াকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে, তার পরবর্তীতেও কিন্তু আমরা আমাদের যে সঠিক রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়ন করা, সেখানেও আমরা প্রত্যাশিত ভূমিকা পালন করতে পেরেছি বলে আমি মনে করি না। সে কারণে কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে আজকে তৃণমূলের নেতাকর্মীদেরকে অভিনন্দন জানাতে হবে, ক্ষমা চেয়ে অভিনন্দন জানাতে হবে, সালাম জানাতে হবে যে তারা কিন্তু সত্যিকার অর্থেই কারো নির্দেশের অপেক্ষায় থাকেনি। দেশরত্ন শেখ হাসিনার প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে, ভালোবাসা রয়েছে, এদেশের মানুষের প্রতি, ছাত্র সমাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা
রয়েছে। যতই ভয় দেখাক, যতই আস্ফালন করুক, আমাদের ছাত্রলীগের গ্রামে গঞ্জে মফস্বলের নেতাকর্মীরা কোনো ভয়ে কিন্তু ভীত হয় না। কোনো মৃত্যুর পরোয়া কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পরোয়া করে না। সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল, মিটিং সংঘবদ্ধ করা, গণতন্ত্রের দাবিতে স্লোগান দেয়া, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যে দৃঢ় প্রত্যয়, সেটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরাই দেখিয়েছে। যে কারণে ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরাই সত্যিকারের বাংলাদেশ ছাত্রলীগের নেতা। এবং আমরা আমাদের যে ভুল ত্রুটি সীমাবদ্ধতা রয়েছে, আমরা তারপরেও চেষ্টা করছি প্রতিকূল পরিস্থিতিতে, এবং আমরা বিশ্বাস করি যে এই সীমাবদ্ধতা, এই ত্রুটি বিচ্যুতি বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা যারা রয়েছে এটি কাটিয়ে উঠবে, এবং আমাদের নেতাকর্মীদের ঐক্যের বল, নেতাকর্মীদের পাশে থাকা প্রয়োজনীয় সাংগঠনিক নির্দেশনা আরো সুচারুভাবে সম্পন্ন করা, এই যে আমরা লড়াই সংগ্রামের মধ্যে রয়েছি, এটিকে আরো সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আগামীতে আমাদের সবাই মিলে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবো। আচ্ছা, আমরা শেষ করব। তার আগে লাস্ট একটি বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে গত কয়েকদিন ধরে একটি ফটো কার্ড খুব চলছে। সেইখানে দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মাঠে অন্যান্য দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় তারা খেলছে, এবং ছাত্রলীগ এক পাশে বসে মাঠের গ্যালারিতে বসে দর্শকের ভূমিকায় আছে। তো এই যে ছাত্রলীগের এই গ্যালারিতে বসে দর্শকের ভূমিকা, এই ভূমিকার কতদিন চলবে? আপনারা মাঠের খেলায় কবে আপনাদেরকে দেখা যাবে? মানে ছাত্রলীগ ছাত্রলীগ কিন্তু মাঠে লড়াই করছে, ফিরবে এখনো কিভাবে? লড়াই করছে। হ্যাঁ, ছাত্রলীগ এখনো লড়াই করছে সবখানেই, এই গণতন্ত্রের দাবিতে হোক, শিক্ষার অধিকারের দাবিতে হোক, মৌলিক মানবাধিকারের দাবিতে হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হোক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য হোক, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, রাজপথে হোক, তারা কিন্তু কাজ করছে। এবং প্রত্যেক মুহূর্তেই মিছিল মিটিং থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো আমাদের সহযোদ্ধা, কোনো না কোনো কর্মী কিন্তু কারাগারে যাচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, মব জাস্টিসের শিকার হয়েছে, অনেকেই তো ইতিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবং আমরা বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েও তো ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, ছাত্রলীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার প্রবণতা, প্রচেষ্টা সে সময় কিন্তু আমরা দেখেছি। সেই সময় তো দেশে যারা দাপিয়ে বেরিয়েছে, সেই শান্তি বাহিনীর লোকজন কিংবা শান্তি কমিটির লোকজন, তারাই তো শিক্ষা প্রতিষ্ঠান সবখানে তারা দাপিয়ে বেরিয়েছে। তো যারা মনে করে যে এই পলিটিক্যাল ক্যালেন্ডারটি 2-3 মাস, এটির মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডারটি থেমে যাবে, এটাই ইন্ড অফ হিস্ট্রি, আসলে তো তা নয়। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লড়াই করেছে, তারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে, তারা ভীতিকর পরিবেশ তৈরি করেছে। আমরা অবশ্যই রুখে দাঁড়াচ্ছি, আমরা অবশ্যই মোকাবেলা করব, এবং অবশ্যই আমরা গণতন্ত্রের দাবিতে, শান্তির দাবিতে, সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের দাবিতে, বাংলাদেশ ছাত্র এবং শিক্ষার অধিকারের দাবিতে, নিরাপদ শিক্ষা জীবনের দাবিতে, কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই জাগরুক ভূমিকা পালন করবে। আমরা দর্শক নই, আমরাই বরং ইতিহাসের গতিপথ নির্ধারণ করি। আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি প্রমাণ করবে। জি, সাদ্দাম, আপনাকে অনেক ধন্যবাদ বেঙ্গল নিউজ 24 কে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও আমাদের কথা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ বেঙ্গল নিউজ 24 কেও।